ধীরে ধীরে কমতে থাকবে। আপতন কোণ I1 এর মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণ ডেল্টা এর মান কমতে থাকে এবং একসময় ডেল্টা এর মান সর্বনিম্ন হয়। এই বিচ্যুতি কোণ ডেল্টা এর সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে যখনই কোণ বিচ্যুতি কোণ ন্যূনতম হবে, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে একটা শর্ত আছে, যখনই কোণ ন্যূনতম বিচ্যুতি কোণ হয়ে যাবে তখনই I1 এবং I2 সমান হয়ে যাবে, R1 এবং R2 সমান হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2, এবং যেহেতু এই ডেল্টা বিচ্যুতি কোণ ডেল্টা ন্যূনতম হয়ে গেছে, সবচেয়ে কম, তখন ডেল্টা সমান দেখা হয় ডেল্টা এম। এম দিয়ে মিনিমাম, ন্যূনতম বোঝায়। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়াল টু হবে I2, R1 ইকুয়াল টু হবে R2 এবং ডেল্টাকে ডেল্টা এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেই অনুযায়ী এই সূত্রটাকে আমরা লিখতে পারি ডেল্টা এম ইকুয়াল টু I1 আর I2 সমান। সুতরাং আমরা লিখতে পারি I1 প্লাস I1। যেহেতু I1 এবং I2 সমান, সুতরাং I1 কেও I1, I2 কেও I1 লেখা যায়, মাইনাস এ, বা আমরা এই পাশে এটাকে লিখি 2I1 মাইনাস এ ইকুয়াল টু ডেল্টা এম, বা I1 ইকুয়াল টু 2I1 ইকুয়াল টু 2I1 ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এম, বা I1 ইকুয়াল টু, শুধু I1 ইকুয়াল টু 2টা ওই পাশে চলে যাবে, I1 ইকুয়াল টু এ প্লাস ডেল্টা এম বাই 2। I1 ইকুয়াল টু ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 ইকুয়াল টু হবে a প্লাস ডেল এম বাই 2। একইভাবে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা আরো লিখতে পারি ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে a ইকুয়াল টু, আমরা লিখতে পারি a ইকুয়াল টু R1 প্লাস R2। আমরা এই সমীকরণটা রেখে দেই। a ইকুয়াল টু লিখতে পারি a ইকুয়াল টু R1 প্লাস R2, যেহেতু ন্যূনতম বিচ্যুতি R1 প্লাস R2, বা a ইকুয়াল টু আমরা লিখতে পারি R1 প্লাস R1 প্লাস R1। যেহেতু R1 এবং R2 সমান, R1 কেও R1, R2 কেও R1 লেখা যায়, বা আমরা লিখতে পারি 2R1 ইকুয়াল টু a, বা R1 ইকুয়াল টু a বাই 2। I1 ইকুয়াল টু হয় এই, R1 ইকুয়াল টু এই। এখন তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রতিসরাঙ্ক, আমরা প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু এই আপতন কোণ, এই প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন I1 বাই সাইন R1, বা মিউ ইকুয়াল টু I1। এখানে আমরা পাই I1 ইকুয়াল টু a প্লাস ডেল এম বাই 2, লিখলে মিউ ইকুয়াল টু সাইন I1 সমান এটা সাইন a প্লাস ডেল এম বাই 2 ডিভাইড বাই সাইন R1 ইকুয়াল টু a বাই 2। তাহলে সাইন R1 ইকুয়াল টু কত, a বাই 2, সাইন a বাই 2। সুতরাং আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু এত। এটা প্রিজমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ, এটা তোমাদের মনে রাখতে হবে। এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীকরণ।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রিজমের ক্ষেত্রে প্রিজমের বিচ্যুতিকোণ, ন্যূনতম বিচ্যুতিকোণ, প্রতিসরাঙ্ক এগুলি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা প্রিজমে আলোর বিচ্ছুরণ নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিজমে আলোর বিচ্ছুরণ। আলোক রশ্মি, আমরা আবার একটি প্রিজম আঁকি। ধরি এটি একটি প্রিজম। সৌররশ্মি বা সূর্যের আলো যখন প্রিজমে আপতিত হয়, আমরা জানি সূর্যের রশ্মি বা সৌররশ্মিতে 60টি বর্ণ থাকে, যে বর্ণগুলিকে আমরা সংক্ষেপে, তোমরা মাধ্যমিক ক্লাসে পড়েছ, বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। ইংরেজিতে এটাকে বলা হয় ভিবজিওর। VIBGYOR। ভিতে ভায়োলেট, বেগুনি, বিতে আইতে ইন্ডিগো, নীল, বিতে ব্লু, বিতে ব্লু, আসমানি, ভিবজিওর, জিতে গ্রিন, সবুজ, GYOR, ওয়াইতে ইয়েলো, হলুদ, ওতে অরেঞ্জ, কমলা এবং আরতে রেড, লাল। তাহলে আলোক রশ্মি যখন কোনো প্রিজমে আপতিত হয়, সৌররশ্মি যার ভিতরে 60টি রং আছে, এরকম সৌররশ্মি বা সূর্যের আলো, ধরি এটা সূর্যের আলো, প্রিজমে আপতিত সৌররশ্মি যখন প্রিজমে আপতিত হয়, এটা আপতিত হওয়ার সাথে সাথে, প্রিজমে ঢোকার সাথে সাথে এর রশ্মিটা প্রতিসরিত হয়। আমরা জানি প্রিজমের ভিতর দিয়ে আলো গেলে এটা প্রতিসরিত হয়। তা এবং এটাও জানি যে আলোর বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, আর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হলে আলোর বেঁকে যাওয়াও ভিন্ন ভিন্ন রকমের হয়। সুতরাং এই যে ললটা সৌররশ্মি বা সূর্যরশ্মি, সৌররশ্মি, এই সৌররশ্মির মধ্যে 60টি বর্ণ একই সাথে আছে। যখন এটা প্রিজমের ভিতর দিয়ে যাবে, তখন 60টি বর্ণ, প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, ফলে এরা ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যাবে, ভিন্ন ভিন্ন কোণে প্রতিসরিত হবে। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি লাল আলোর, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সে সবচেয়ে কম বিচ্যুত হয়। লাল আলোর বিচ্যুতি বা বেঁকে যাওয়া সবচেয়ে কম হবে। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হলো বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচেয়ে কম, সুতরাং এটা সবচাইতে বেশি বিচ্যুত হবে। আমরা পরপর 7টা আলোকের যদি দেখাই, তাহলে এরা এই প্রথম আলোটা সোজা না গিয়ে একটু বেঁকে গেল, তারপরটা আরেকটু বেশি বাঁকবে, যেহেতু প্রতিটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, এরা ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যাবে। তৃতীয় রশ্মিটা এইভাবে বেঁকে গেল, চতুর্থ রশ্মিটা এইভাবে বেঁকে যাবে, চতুর্থ রশ্মিটা এইভাবে বেঁকে গেল, পঞ্চমটা এইভাবে বেঁকে গেল, ষষ্ঠ এবং সপ্তম, এই রশ্মিগুলি এইভাবে বেঁকে গেল। একটা সৌররশ্মি এর ভিতর থেকে এই 7টা বর্ণে এরা বিশ্লিষ্ট হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। আমরা যদি প্রিজম থেকে এটা বের হয়, তাহলে প্রথম রশ্মিটা আবারও প্রতিসরিত হবে, যেহেতু এবার ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। এই আরেকটা রশ্মি, এই পরবর্তী রশ্মিটা এই বেঁকে গেল, পরবর্তী রশ্মিটা এইভাবে বেঁকে গেল, পরবর্তী রশ্মিটা এইভাবে বেঁকে গেল, এই
এইভাবে রশ্মিগুলো বেঁকে যায়। এখন এটাকে যদি একটা পর্দার উপরে ফেলা হয়, তাহলে পর্দার উপর ভিন্ন ভিন্ন বর্ণের রশ্মিগুলো এইভাবে লাল, সবুজ, নীল এগুলি আলাদা আলাদা ভাবে আমরা ভিবজিওর যদি ইংরেজিতে লিখি, এইটা সবচেয়ে বেশি বেঁকে গেছে ভায়োলেট ভি, এটা ইন্ডিগো আই, এটা ব্লু বি, এটা গ্রিন জি, এটা ইন্ডিগো, এটা ইয়েলো ওয়াই, এটা অরেঞ্জ ও, এবং এটা রেড আর। এইভাবে রশ্মিগুলি বেঁকে যায়। এই যে একটি রশ্মি 60টি রশ্মিতে, একটা সৌররশ্মি প্রতিসরণের কারণে এইভাবে 60টি বর্ণে বিভক্ত হয়ে যাওয়াকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এবং এই বিভক্ত হয়ে যাওয়া আলোক রশ্মিগুলিকে যদি একটা পর্দার উপর ফেলা হয়, তাহলে লাল, কমলা, হলুদ, সবুজ এইভাবে বিভিন্ন আলোর একটা বর্ণালী, একটা সজ্জা বা একটা পট্টির সৃষ্টি হয়। এটাকে বলা হয় বর্ণালী। এই যে বিভিন্ন বর্ণের পট্টির সৃষ্টি হয়, একে বর্ণালী বলা হয়। তা আমরা সৌর রশ্মির বিচ্ছুরণ এবং বর্ণালী নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমাদের এর পরবর্তী আলোচনা প্রিজম। আমরা প্রিজমের উপর আলোচনা আজকে যদি করি, তাহলে এটা শেষ করতে অনেকটা সময় নিয়ে নেবে। সেজন্য আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা, আমি বিশ্বাস করি তোমরা ক্লাসগুলি ইতিমধ্যে ফলো করছো। আমাকে অনেকেই জানিয়েছো যে স্যার ক্লাসগুলি আমরা দেখেছি। তো আমি তোমাদের কাছ থেকে এই ক্লাস সম্বন্ধে প্রশ্ন আশা করব। তোমরা আমাকে প্রশ্ন করে আরো বেশি ক্লিয়ার হতে চাইলে হবে। আর সবচেয়ে বড় কথা, বই খুলে যদি না দেখো, তাহলে এই দেখাটা পরিপূর্ণ হবে না। তোমরা বই খুলে দেখবে কি? দেখবে তো? আমি আশা করব তোমরা বই খুলে দেখবে এবং সমস্ত বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো বোর্ডের প্রশ্নগুলোর সাথে মিলিয়ে দেখবে যে এগুলি তোমরা এগুলির যথাযথ উত্তর দিতে পারছো কিনা। না পারলে আমরা সেগুলি আলোচনা করব। তা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আলোর প্রিজম। পরবর্তী ক্লাসে আলোচনা করব লেন্স, দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র এবং লেন্সের ক্ষমতা। এই বিষয়গুলি নিয়ে আমরা আগামী ক্লাসটা করব। তা তোমরা সূত্রগুলো বইয়ে যেহেতু সূত্র দেয়া থাকে, সমস্ত বই আমি জানি সূত্রগুলি দেয়া থাকে, এই জন্য আমি আর আগের ক্লাসের মতো সূত্রগুলো লিখে দিলাম না। সূত্রগুলো তোমরা বই থেকে দেখে আমার ক্লাসের সাথে মিলিয়ে তোমরা, যদি তারপরেও কোনো কিছু অজানা থাকে, না বুঝার থাকে, আমার কাছ থেকে তোমরা জেনে নেবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সাহায্য করব সকল ধরনের। ভালো থাকো, কোভিড-19 থেকে মুক্ত থাকো, দোয়া করি। আসসালামু আলাইকুম।